প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন গত নভেম্বর মাসের কয়েকটা খবর একসাথে সাজিয়ে রাখলে বাংলাদেশের বর্তমান চিত্রটা ভয়াবহভাবে স্পষ্ট হয়। মানবাধিকার সংগঠন এইচআরএসএস বলছে, এক মাসেই অর্থাৎ নভেম্বর মাসেই অন্তত 96টি রাজনৈতিক সহিংসতায় 12 জন নিহত, আহত 874 জন, 20টি গণপিটুনি ও মব সহিংসতায় মারা গেছে 16 জন মানুষ, আহত আর অনেকে। একই সময় 177 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার, অন্তত 48 জন ধর্ষিত, অনেকেই শিশু কিশোরী। নির্বাচন সামনে রেখে এই সহিংসতাকে যদি শুধু নির্বাচনী উত্তাপ বলা হয়, সেটা হবে বাস্তবতাকে আড়াল করার খুবই সুবিধাজনক একটা চেষ্টা। আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেকে ভেবেছিলেন বাংলাদেশ যেন দ্বিতীয়বারের মতো একটি স্বাধীনতার দরজায় দাঁড়িয়েছে। ভাবনাটা ছিল রাষ্ট্র হয়তো এবার সত্যিকার অর্থে নাগরিকের, রাজনীতি হয়তো কিছুটা হলেও নীতি নৈতিকতায় ফিরে যাবে। কিন্তু নভেম্বরের পরিসংখ্যান অন্য কথা বলছে। পুলিশের অস্ত্র লুট হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি, আবার পুরনো কায়দায় বিশেষ অভিযান চালিয়ে হাজার হাজার গ্রেপ্তার। তার মধ্যেই নতুন নতুন জোট, আসন সমঝোতা, প্রতীকের অঙ্ক কষা, সব মিলে মনে হয় রাষ্ট্র বদলেছে, কিন্তু ক্ষমতার ভাষা তেমন বদলায়নি। এইচআরএসএস ও অন্যান্য উৎসের তথ্য বলছে, গত 1.5 বছরে রাজনৈতিক সহিংসতায় কয়েকশো মানুষ খুন হয়েছে। মাসে গড়ে একাধিক রাজনৈতিক কর্মী হত্যার শিকার। যারা মারা যাচ্ছে তারা ক্ষমতাসীন, বিরোধী নাকি মাঝামাঝি, এই হিসাব আমাদের অভ্যস্ত চোখকে হয়তো শান্ত করে, কিন্তু নিহতের পরিবারগুলোর কাছে এই ট্যাগের কোনো অর্থ নেই। আর যখন দেখা যায় সহিংসতার বড় অংশই পার্টির ভেতরকার কমিটি বিরোধ, প্রভাব বিস্তার আর চাঁদাবাজি কেন্দ্রিক, তখন বোঝা যায় গণতন্ত্রের নামে আমরা আসলে দলতন্ত্র আর মাফিয়াতন্ত্রকে খাওয়াচ্ছি। এই বাস্তবতায় সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হলো রাষ্ট্রীয় শক্তি কিভাবে ব্যবহার হচ্ছে। নভেম্বরেই দেখা গেছে সন্ত্রাস বিরোধী আইন ও অন্য ধারায় কয়েক ডজন মামলায় হাজারের বেশি রাজনৈতিক কর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে প্রায় 2000-এর কাছাকাছি মানুষ। এদের বড় অংশই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘরানার কর্মী, সঙ্গে স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মী। একই সময় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কয়েক হাজার মানুষ আটক। সংখ্যা বদলেছে, টার্গেট বদলেছে, কিন্তু নিরাপত্তা নামের অজুহাতে গণগ্রেপ্তারের সংস্কৃতি বদলায়নি। রাষ্ট্রের ভেতরের অস্থির শক্তিগুলোকে বোঝার জন্য জামায়াতে ইসলামীর সাম্প্রতিক পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ। যে দলটিকে একসময় রাজাকার আলবদর পরিচয় ছাড়তে স্পষ্টভাবে ব্যর্থ মনে হতো, সেই জামায়াত আজ খুলনা 1 আসনে প্রথমবারের মতো এক হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। আরও কয়েকটি আসনে সংখ্যালঘু প্রার্থী দেওয়ার আলোচনা চলছে। বাইরে থেকে দেখলে এটি বৈচিত্র্যের রাজনীতি মনে হতে পারে, বাস্তবে এটি অনেক বেশি ক্যালকুলেটেড পদক্ষেপ। বহু বছরের বিতর্কিত অতীত ধুয়ে ফেলার অথবা অন্তত ঠেকে রাখার চেষ্টা। অনেকেই আছেন যারা এক সময় বামপন্থী অসাম্প্রদায়িক আবহে বড় হয়েছে, যেখানে রাজাকার শব্দটা ছিল সামাজিক লজ্জার প্রতিশব্দ। জামায়াতের লোকজন তখনও এলাকায় ছিল, আবার ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র শিবিরের অনেক ঘনিষ্ঠ বন্ধুদের সাথে তারা থেকেছেন, হাঁটাহাঁটি করেছেন, নামাজও পড়েছেন। তাদের ভেতরে সংগঠন মডেল খুব কাছ থেকে দেখেছেন। স্কুল জীবন থেকে টার্গেটেড ক্যাডার গড়ার যে মেধাবী ছাত্র মডেল, কিছু পেশাজীবী, অর্থনৈতিকভাবে সচ্ছল কিন্তু আদর্শিকভাবে অস্থির গ্রুপ, আর একটি কঠোর সহিংস গ্রুপ, এই 3-4টি স্তর মিলে জামায়াত শিবিরকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে, এমনকি আমার নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, এখনকার রূপান্তরকে আমি কোনোভাবেই নির্দোষ ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নিতে পারি না। আরো ভয়াবহ হলো তাদের ভাষা। সাম্প্রতিক সমাবেশগুলোতে জামায়াত ঘরানার নেতারা জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলে প্রতিষ্ঠা করতে চেয়ে সঙ্গে সঙ্গে নতুন যুদ্ধের কথা বলছেন। একটা যুদ্ধ নাকি এখন বাকি, যেখানে দেশের মাটিতে ধর্মভিত্তিক আইন কায়েম করতে হবে। এই ধরনের বয়ানে একদিকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্থকে ধর্মীয় গেটআপে রিব্র্যান্ড করা হয়, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়কে অঘোষিতভাবে টার্গেট বানিয়ে রাখা হয়। যখন এই রাজনীতি আবার ভারতের উগ্র হিন্দুবাদী কৌশল, গরু রাজনীতি, মব তৈরি এসবকে কপি করতে শুরু করে, তখন বোঝা যায় আমরা এক দুর্বৃত্ত চক্রাকারে ঘুরছি। মানবাধিকার পরিস্থিতি বুঝতে শুধু রাজনৈতিক সহিংসতা নয়, মত প্রকাশের অধিকারকেও দেখতে হয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অধীনে নভেম্বরেই অন্তত 60টি মামলায় কয়েকজন গ্রেপ্তার,
ডজনাধিক মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। একই মাসে অর্থাৎ নভেম্বর মাসে 23টি ঘটনায় 36 জন সাংবাদিক হামলা, হুমকি, হয়রানি আর মামলা গ্রেফতারের শিকার। আইনের নাম বদলেছে, শাস্তির পরিমাণ সামান্য ঠেলা ধাক্কা গেছে, কিন্তু রাষ্ট্র এখনো ফেসবুক পোস্ট, রিপোর্ট, টকশো মন্তব্যকে ঝুঁকি হিসেবে দেখে। সেই ঝুঁকি ব্যবস্থাপনার টুল হিসেবে ব্যবহার করে ডিজিটাল সাইবার আইনকে। এই সংকট কেবল আমাদের সীমানায় থেমে নেই। কক্সবাজার আর ভাষাঞ্চলে আশ্রয় নেওয়া প্রায় 12 লক্ষ রোহিঙ্গার জন্য 2025 সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় $934 মিলিয়ন প্রয়োজনীয়তা ধরা হয়েছিল। ডিসেম্বরের শুরু পর্যন্ত পাওয়া গেছে তার কম বেশি 50% মতো। ইতিমধ্যে জাতিসংঘের সংস্থাগুলো খাদ্য রেশন অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। এক সময় যে ভাউচারে একজন মানুষ মাসে যে পরিমাণ খাবার কিনতে পারত, এখন তার অর্ধেকও পারছে না। ক্যাম্পে শিশু শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি সব খাতে কাটছাটের প্রভাব দৃশ্যমান। এই মানবিক সংকট শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি আর সামাজিক স্থিতিশীলতার জন্যও ভবিষ্যৎ বিস্ফোরণের বীজ বয়ে আনছে। একই সময়ে আমরা যে দেশে বাস করছি সেই দেশের হাসপাতালগুলো নিয়েও মানুষ নিশ্চিন্ত থাকতে পারছে না। কয়েক বছর আগে করা জরিপে দেখা গেছে ঢাকার 248টি হাসপাতালকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছিল। এর বড় অংশ অতি ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, মিটফোর্ড, পিজি, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতালের অনেক ভবনের বয়স 50 থেকে 150 বছরের মধ্যে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে রোগী, ডাক্তার আহত হওয়া এখন নিত্য ঘটনা। ছোট ছোট ভূকম্প নিয়ে ওয়ার্ডের নার্স, চিকিৎসকরা নিচে নেমে আসেন, রোগীর স্বজনেরা দৌড়ে বেরিয়ে যান। প্রশ্নটা সহজ, যেদিন বড় ধরনের ভূমিকম্প হবে সেদিন হাসপাতালটা রোগী নেবে নাকি হাসপাতালই রোগী হয়ে যাবে? নজরদারির প্রশ্নটাও এখন মানবাধিকার আলোচনার অংশ হওয়া উচিত। আগের সরকারের আমলে আন্তর্জাতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে বাংলাদেশ গোপনে ইসরায়েলি কোম্পানি থেকে মোবাইল ফোন মনিটরিং করার সক্ষমতা সম্পন্ন স্পাইওয়্যার ও নজরদারি সরঞ্জাম কিনেছিল। যদিও দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই, আজকে যখন অন্তর্বর্তী সরকার নিজেই স্বীকার করে যে অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে, তখন নতুন করে প্রশ্ন ওঠে, এই প্রযুক্তি দিয়ে কাদের ওপর নজরদারি হয়েছে? এখন কারা এই ডেটার অ্যাক্সেস পাচ্ছে? বিদেশি এজেন্সিগুলো কি এর সুযোগ নিচ্ছে? আর নাগরিকের গোপনীয়তার কোনো ন্যূনতম আইনি সুরক্ষা আছে কি না? এর বাইরে আছে শিক্ষা অধিকারের সংকট। ঢাকার 7 কলেজ ও প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতায় 1.5 লাখ শিক্ষার্থী ভয়াবহ সেশন জটে পড়েছে। ভর্তি হয়েছে, ক্লাস নেই। কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দায়িত্ব কার, মডেল কি, এসব নিয়ে কাগজে কলমে ঝগড়া চলছে। কিন্তু শিক্ষার্থীর সময়, ভবিষ্যৎ, মানসিক চাপ এসব কারোর অগ্রাধিকার নয়। বিশ্ববিদ্যালয়ের গঠন কাঠামো, অনলাইন অফলাইন ক্লাসের অনুপাত নিয়ে কথা হচ্ছে, কিন্তু রাজনৈতিক বিরোধ আর প্রশাসনিক জটিলতার ফাঁদে পড়ে যারা জীবন থেকে 1-2 বছর হারাচ্ছে, তাদের ক্ষতি কিভাবে পূরণ হবে সেই আলোচনাটা কিন্তু একদমই অনুপস্থিত। সব মিলিয়ে নভেম্বরের বাংলাদেশ এক ধরনের ভাঙা রাষ্ট্রের ছবি আঁকে। একদিকে নির্বাচনের তফসিল সামনে, দলগুলো মরিয়া হয়ে জোট খুঁজছে, আসন সমঝোতা করছে। জামায়াত থেকে এনসিপি, এবি পার্টি থেকে ইসলামপন্থী ছোট দল, সবাই কার সাথে গেলে কত আসন পাওয়া যায় সেই গাণিতিক রাজনীতিতে ব্যস্ত। অন্যদিকে মাঠে রাজনৈতিক হত্যা, ধর্ষণ, নারী শিশু নির্যাতন, মব সহিংসতা, রোহিঙ্গা ক্যাম্পের ক্ষুধা, ভূমিকম্প, ঝুঁকিতে হাসপাতাল, নজরদারির অন্ধকার চক্র আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সব একসাথে আমাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্র নামের কাঠামোটার ভেতরের ফাটলগুলো আরো গভীর হচ্ছে। এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কোনো দায়িত্বশীল রাজনীতি যদি সত্যিই নতুন বাংলাদেশে গড়তে চায়, তবে প্রথম কাজ হওয়া উচিত সহিংসতার ধারাবাহিকতা ভাঙা, রাজনৈতিক হত্যা ও গণপিটুনির প্রতিটি ঘটনার স্বাধীন তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা, সাইবার ডিজিটাল আইনকে মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহারের পথ বন্ধ করা, নজরদারি প্রযুক্তি কেনা বেচার পুরো প্রক্রিয়া স্বচ্ছ করা এবং জরাজীর্ণ হসপিটাল ও শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্গঠন করা। রোহিঙ্গা প্রশ্নে শুধু আন্তর্জাতিক সহায়তার জন্য হাত পাতলেই হবে না, প্রয়োজন হবে কূটনৈতিক সাহস, আঞ্চলিক প্ল্যাটফর্মে সত্যিকারের মৃত্যু খোঁজা, আর একই সঙ্গে ক্যাম্পের ভেতরের মানবিক মর্যাদা রক্ষার সুস্পষ্ট
এক পরিকল্পনা। নইলে ফেব্রুয়ারির ব্যালটে যত প্রতীকী থাকুক, যত নতুন জোট সমীকরণই গড়ে উঠুক, নাগরিকের চোখে রাষ্ট্র একই থাকবে, সহিংসতায় অভ্যস্ত, নজরদারিতে ডুবে থাকা, দায় এড়ানো এক ভাঙা কাঠামো, যেখানে নিরাপত্তা নয়, ভয়ের রাজনীতি বেশি শক্তিশালী। আচ্ছা, আমার একটা কিউরিসিটি ছিল আর কি, ছোট্ট কিউরিসিটি। সেটা হচ্ছে যে বিএনপির লোকজনের কি শিক্ষা হয়েছে নাকি হয় নাই? না হলে কেন হয় নাই? আই মিন, এই যে তারেক ভাইয়া শেষমেশ দেশেই যে আসতে পারলো না, এবং মানে যেভাবে বলেছিলাম প্রথমেই ডে ওয়ান থেকে যে সে কখনোই বাংলাদেশে আসতে পারবে না, তাকে আসতে দেওয়া হবে না, এবং সেটাই হয়েছে। তো এখন বিএনপির নেতাকর্মীদের, বিএনপির টপ লিডারশিপের, ইনক্লুডিং তারেক ভাইয়া, আপনাদের কি শিক্ষা হয়েছে? আপনারা কি বুঝতে পারছেন আপনারা যে কি ধরাটা খেয়েছেন, কোন দিকে ধরা খেয়েছেন? এমনই ধরা খেয়েছেন যে আপনাদের নেতা বাংলাদেশে আসতে পারে নাই, পারমিশন পায় নাই, ভয়ে আসে নাই। কেন? সো আপনারা সবসময় রং সাইডগুলি চুজ করেন, রাইট? সারা জীবন জামাত শিবিরকে একেবারে আদর করে পেলে পুষে বড় করেছেন। এরপরে জামাত শিবির ঠিকই আপনাদেরকে লাথি মেরে দিয়েছে। এরপরে আপনারা আবার ইউনুসের পা ধরে ঝুলেছেন কয়েকদিন, না? ইউনুসের জুতা চেটে দিয়েছেন, ইউনুসের মানে মাসাজ করে দিয়েছেন, মাথায় মাসাজ করে দিয়েছেন, নিজের জিব্বা দিয়ে ইউনুসের জুতার তলা পরিষ্কার করে দিয়েছেন। ইউনুস লন্ডনে গেল, ইউনুস লন্ডনে গেল, তারেক ভাইয়াও ইউনুসের জুতা চেটে দিয়েছেন। হ্যাঁ, কিসের মূলা আল্লাহ জানে। এখন কেমন লাগছে? আসতে পেরেছেন? কাউকে বিশ্বাস করতে পারছেন? পারেন নাই। আপনারা সবসময় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই, যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি হওয়ার পরেও কেন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে হাত মেলান। সবসময় দেখেছি বাংলাদেশের স্বাধীনতা আপনাদের এত প্রবলেম কেন? জামাত শিবিরকে উঠাইলেন, এরপরে এনসিপির উঠাইলেন, এরপরে ইউনুসের উঠাইলেন, সবাইরে নিয়ে উঠাইলেন, কিন্তু সবাই উঠাতে যান নিজেই পড়ে গেলেন। যাদেরকে উঠান তারাই আপনাদের মুখের উপরে লাথি মারে। কি একটা আজব দল আপনারা, মানে এখনো কন্টিনিউ করছেন। শিক্ষা কি এখনো হয় নাই? আপনাদের এই মুহূর্তে উচিত যে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বর্জন করা। স্যার ইউনুস, জামাত শিবির, এনসিপি, হোয়াটএভার, মানে যারা আছে সমস্ত অল দিস বুলশিট, এরা সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি। এখন আপনাদেরও একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে আপনারাও স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই ব্র্যান্ডিং থেকে বের হয়ে আসেন। এই স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলিকে ভোকালি বর্জন করেন, সবার সামনে বর্জন করেন, স্বাধীনতার পক্ষের শক্তিতে আসেন। প্রথমে দেশকে বাঁচান। আগে তো দেশ আগে না? যদি স্বাধীনতাই না থাকলো, দেশই না থাকলো, সে দেশের নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে কি করবেন? ওই লন্ডনে বসে বসে আমি আসতে পারতেছি না বলে কান্নাকাটি করবেন, রাইট? নিজের মা মৃত্যু সজ্জায়, কিন্তু তাও আপনি দেখতে আসতে পারলেন না। কেন পারলেন না? এগুলির জন্যই পারলেন না। সো ওই যে লন্ডনে বসে বসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তো লাভ নাই। আগে স্বাধীনতার বিপক্ষের শক্তির যে মানে কুৎসা আপনাদের নামে আছে, এটা থেকে বের হয়ে আসেন। এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাধীনতার পক্ষে কাজ করা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা, এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা স্বাধীনতার বিপক্ষের শকুনরা আছে তাদেরকে তাড়ানো। এবং এটার জন্য যদি আপনাদের এক হয়ে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কাজ করতে হয়, দেন ডু ইট, দে উইল ডু ইউ দ্যাট ফেভার, অফকোর্স। এটা আপনাদের শেষ সুযোগ, এবং এরপরে আপনাদের আর কোনো সুযোগ নাই, ট্রাস্ট মি। আপনারা আগে দেশের থেকে শত্রু তাড়ান, তারপরে ডিসাইড করেন যে দেশে আপনারা কি হবেন, প্রধানমন্ত্রী হবেন নাকি ক্ষমতায় আসবেন, দেশ চালাবেন না, এগুলি পরের কথা। আগে তো দেশ বাঁচান। কিন্তু এটা না করে আপনারা সবসময় জামাত শিবিরের পিছে ঘুরেন, ইউনুসের পিছে ঘুরেন, এনসিপির পিছে ঘুরেন। মানে ওই নাক টিপলে দুধ বের হয়, এরাও আপনাদের মানে বাম হাত দিয়ে থাবড় দিয়ে থামায় দেয়। আপনারা দেশে আসতে পারেন না, মানে দেশে আসার কোনো ইয়ে নাই। বুঝলাম যে এই মুহূর্তে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি অনেক প্রবলেমে আছে, তারা দেশ ছাড়া হয়ে আছে, বাট ডাজেন্ট মিন যে তারা মাইনাস হয়ে যাচ্ছে। তারা কিন্তু ঠিকই ফিরে আসবে, কিন্তু আপনারা ফিরতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন, আপনাদের পুরো সেটিং আছে বাংলাদেশে, আপনাদের লোকজন, আপনাদের নেতাকর্মীরা দে আর থ্রাইভিং, চাঁদাবাজি করছে, মানুষ মারছে, খুন করছে, সব ধরনের উল্টাপাল্টা কাজই করছে, কিন্তু একটা কাজ তারা করতে পারছে না, সেটা হচ্ছে অ্যাকচুয়াল পলিটিক্স। একটা কাজ তারা করতে পারছে না, সেটা হচ্ছে আপনারা দেশে আনা। বাংলাদেশকে এমন কোনো সিচুয়েশনে নিয়ে যেতে পারছে না যেখানে তারেক সাহেবের মতো মানুষ বাংলাদেশে আসতে পারবে নিজের মায়ের মৃত্যুসজ্জায়। কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই, কোনো গ্যারান্টি নাই। আসতে তো পারলেনই না, নিজের ভিসা বাঁচানোর জন্য লন্ডনে থেকে গেলেন, পাঠালেন নিজের ওয়াইফকে, ওকে ফাইন। কিন্তু এখনো যদি শিক্ষা না হয়ে থাকে, তাহলে এই শিক্ষা আপনাদের কখনো হবে না। এখনো সময় আছে, আগে দেশটাকে বাঁচান, স্বাধীনতার পক্ষের সাইডে আসেন। স্বাধীনতার পক্ষের সাইডে এসে এই সমস্ত বিপক্ষ শক্তিকে তাড়ান। হিস্ট্রি দেখেন, ইতিহাস দেখেন, আগেও কিন্তু এরকম হয়েছে। সো ফাইট করেন,
একসাথে করেন। স্বাধীনতার পক্ষে ফাইট করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনাদের সম্মান বাড়বে, আপনাদের ইমেজটা বাড়বে। এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসাবে যে আপনাদের একটা বদনাম আছে, জামাত শিবিরকে প্যাট্রোনাইজ করার যে একটা বদনাম আছে, বিভিন্ন ধরনের জঙ্গি সন্ত্রাসীদের প্যাট্রোনাইজ করার যে একটা বদনাম আছে, ওগুলি একটু একটু হলেও কমবে। তার মানে এই না যে সবকিছু মানুষ ভুলে যাবে, গ্রেনেড হামলা মানুষ ভুলে যাবে না, হত্যা করার বিভিন্ন ধরনের বা আপনাদের ওই যে 3 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এই সমস্ত মানুষ, এই জিনিসগুলি মানুষ কখনো ভুলে যাবে না। কিন্তু এখন এগুলির সাথে অ্যাড হয়ে আছে যে আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। আসেন একসাথে খেলেন। আগে এই সমস্ত এই যে স্বাধীনতার বিপক্ষের শক্তি, ইউনূস, জামাত শিবির, এনসিপি, এই সমস্ত শকুনদের বাংলাদেশ থেকে তাড়ান। বিদেশের যে সমস্ত উল্টাপাল্টা শক্তি, ডিপ স্টেট বাংলাদেশে এখন অ্যাক্টিভ আছে, তাদেরকে ডিসেবল করেন। এটার জন্য যদি লড়াই যদি একসাথে করতে হয়, একসাথে করেন। আমরাও করব। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা খুব গর্বের সাথে বলি এটা, কিন্তু আপনারা সেটা বলতেও পারেন না। আসেন একসাথে খেলি, এদেরকে তারাই প্রথমে 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 তো দেশটাকে বাঁচাই, স্বাধীনতাকে বাঁচাই, দেশটাকে স্বাধীন করি, এরপরে ডিসাইড করি না। আসেন না, আপনি কি মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, দেশ চালাবেন, ক্ষমতা ভাগাভাগি বাটোয়ারা, ইলেকশন করেন। বাংলাদেশে ইলেকশন হবে 2টা দলের মধ্যেই, তাই না? হয় বিএনপি নয় আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ হয় বিএনপি করে না আওয়ামী লীগ করে, রাইট? এখন বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আপনাদেরকেও মাইনাস করে দিচ্ছে, আওয়ামী লীগ মাইনাস হবে না। কারণ হ্যাঁ, আওয়ামী লীগকে এখন বাইরে থেকে দেখলে মনে হবে আওয়ামী লীগ এখন অবস্থা খারাপ, দেশের বাইরে আছে। অ্যাকচুয়ালি না, আমরা ঠিকই চলে আসবো ফাইট করে। আমাদের আপনাদের হেল্পের দরকার হবে না। আপনাদের মানে আপনারা স্বাধীনতার পক্ষে থাকলেও ডাজন্ট ম্যাটার, না থাকলেও ডাজন্ট ম্যাটার, ইটস নট এ বিগ ডিল। আমরা কিন্তু চলে আসবো, কিন্তু আপনাদের যে ব্র্যান্ডিং আছে স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে, এটাকে ক্লিন তো করা উচিত নাকি? যদি ওইগুলি করেন, যদি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, স্বাধীনতার পক্ষের মানুষের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগে দেশের শত্রুদের বিতাড়ন করেন, মানুষ এটাকে খুব পজিটিভলি নেবে। যখন আপনার শত্রুরা সব চলে যাবে, দেশ ক্লিন হয়ে যাবে, এরপরে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, এরপরে একটা সুন্দর ইলেকশন হোক, যেখানে বাংলাদেশের মেইন 2টা পলিটিক্যাল পার্টি থাকবে, ইলেকশন করবে, যে জিতবে সেই বাংলাদেশ চালাবে, ওইটা সবাই মেনে নেবে, সুন্দরভাবে হবে, রাইট? কিন্তু আপনাদের ভয়, কারণ আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, মানুষ আপনাদেরকে সোজা চোখে দেখে না, মানুষ আপনাদেরকে উল্টাপাল্টা ভাবে দেখে, মানুষ আপনাদেরকে দেশের শত্রু হিসেবে দেখে। এ ধরনের একটা মানে হীনমন্যতা আপনাদের ভিতরে আছে, যে কারণে আপনারা ভয়ে ইলেকশনেও পার্টিসিপেট করতে চান না। কারণ আপনারা জানেন যে আপনারা যদি ইলেকশনে পার্টিসিপেট করেন, হেরেও যেতে পারেন। কনফিডেন্স নাই কোনো। এই কনফিডেন্সটা না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে হাত মিলিয়ে বসে আছেন, যে কারণে বারবারই ধরা খান। এখনো সময় আছে, যদি শিক্ষা না হয়ে থাকে তাহলে শিক্ষাটা হওয়া উচিত। এখনো সময় আছে, জলদি স্বাধীনতার বিপক্ষের যে সমস্ত শক্তিগুলি আছে এগুলিকে তাড়ান। চাঁদাবাজি, তারপরে কাটাকাটি, সন্ত্রাসী, এগুলি বন্ধ করেন। মানুষ মারা বন্ধ করেন। টাকা পয়সা চুরি করা, খাওয়া, এগুলি বন্ধ করেন। এগুলি আপনাদের ব্র্যান্ডিং, দুর্নীতি আপনাদের ব্র্যান্ডিং আছে। আপনাদের নেতাকর্মীরা যে হারে চাঁদাবাজি করছে, এটা মানে আনবিলিভেবল। এগুলি বন্ধ করেন। কি করবেন? এগুলি কয়দিন করবেন? 1 বছর, 1.5 বছর, 2 বছর কিছু টাকা পয়সা কামা নিবেন, এরপরে ক্ষমতায় তো আর আসতে পারবেন না। ওইরকম লন্ডনেই বসে থাকবেন। হ্যাঁ, আপনার বিড়ালও বাংলাদেশে আসার পারমিশন পাবে, পাসপোর্ট পাবে, কিন্তু আপনি আসতে পারবেন না। এটা হচ্ছে দুঃখজনক, আর কি হইতে পারে? সো এখনো সময় আছে, আসেন একসাথে খেলে দেই এই সমস্ত স্বাধীনতার বিপক্ষের শক্তিকে। এরপরে দেশ কি করব না করব এগুলো আমরাই ডিসাইড করব। আমরাই করব। দেশে কে শাসন করবে না করবে আমরাই করব। কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তিটা যদি দেশের ক্ষমতায় থাকে, সেটাই তো বেটার না? এখন আপনি কোন পক্ষে আছেন সেটা আপনি ডিসাইড করবেন। তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি বাংলাদেশে কোনো লং টার্ম ক্ষমতায় কখনো যেতে পারবে না। 1 মাস, 2 মাস, 6 মাস, বেশি হলে 1 বছর। সেটা আপনারা হন, সেটা জামাত শিবির হোক, সেটা এনসিপি, এই সমস্ত জামাত শিবির, ইউনুসের মতো ইভিল ইয়েগুলি হোক, ডাজন্ট ম্যাটার। বেশিক্ষণ রাখতে পারবো না, টেনে নামিয়ে ফেলা হবে। সো এখনই সময় ডিসাইড করার। অ্যান্ড ইফ ইউ ক্যান ডিসাইড, তাহলে লন্ডনে বসে বসে ম্যামে করেন, কান্নাকাটি করেন, ওইভাবেই চলতে থাকবে। গত 17 বছর এইভাবেই চলেছে। এতদিন একটা ডিফারেন্ট ব্র্যান্ডিংয়ে মানুষকে খাইয়েছেন, আওয়ামী লীগের জন্য দেশে আসতে পারেন না, এখন সেটাও বের হয়ে গেছে, ধরা খেয়ে গিয়েছেন। এখন সেই উপায়ও আর নাই যে মানুষকে উল্টাপাল্টা বুঝাবেন। আশা করি বুঝতে